আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী। আজকে আমরা চলে গেছি দীঘা থেকে বিচিত্রপুর, উড়িষ্যায়। এই বিচিত্রপুর দীঘা থেকে 11.9 কিলোমিটার দূরে। এটা যেতে গেলে আমরা মাঝখানে পেলাম চণ্ডীপুর, নস্করপুর, শঙ্করহরিপুর এবং প্রহরাজপুর। এগুলো পেরিয়ে NH 316 থেকে আমরা চলে গেলাম সোজা বিচিত্রপুরে। বিচিত্রপুরে শুধু সবুজের সমারোহ। সামনে রয়েছে কাজু গাছ, এদিকে দেখুন। এই খাল দিয়ে বেরোলেই নদী পড়বে, নদীর পরে সমুদ্র। দূরে কাজু বাগান দেখা যাচ্ছে, খুব সুন্দর এলাকা। আমরা এখন চলে এসেছি বিচিত্রপুরে। বিচিত্রপুরে ঢুকতে গেলে প্রথমেই পড়ছে একটা তোরণ। এই তোরণে দুটো সিপাহী বন্দুক ধরে দাঁড়িয়ে আছে, তার মানে বোঝাচ্ছে তারা এটাই যে এই জঙ্গলটাকে তারা রক্ষা করছে। যাই হোক, বিচিত্রপুর কিন্তু উড়িষ্যার সুন্দরবনের মতোই একটা ম্যানগ্রোভের জঙ্গল। এখানে রয়েছে সামনেই একটা নালা বা খাল। এই খাল পেরিয়ে আমরা পড়ব হচ্ছে সুবর্ণরেখা নদীতে। সুবর্ণরেখা নদী থেকে আরেকটু এগিয়ে গেলেই পড়বে গভীর সমুদ্র। শীতকালে বিচিত্রপুরে আবাসিক এবং পরিযায়ী পাখি প্রচুর পরিমাণে আসে এবং এখানে ভূতলাল কাঁকড়ার জন্য একটি আশ্রয়স্থল। এখানকার প্রধান আকর্ষণই হলো জলাভূমি জুড়ে ছড়িয়ে থাকা জল আবহাওয়ায় গাছের বিভিন্ন সংখ্যক গাছ রয়েছে এবং সমুদ্রের ঢেউগুলো সেই সমস্ত গাছের মধ্যে আছড়ে পড়ছে। বিচিত্রপুর থেকে আমরা যাত্রা করলাম এবার ভূষণ্ডেশ্বর টেম্পল অর্থাৎ শিব মন্দিরের উদ্দেশ্যে। ভূষণ্ডেশ্বর মন্দির। ভূষণ্ডেশ্বর মন্দির দীঘা থেকে 23.6 কিলোমিটার দূরে অবস্থিত। এইটি কিন্তু ভায়া লক্ষ্মী জেনা রোড দিয়ে যেতে হবে আমাদের। এটা যাচ্ছে হচ্ছে আপনার চন্দনেশ্বরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তা দিয়ে। উড়িষ্যার বালেশ্বর জেলার ভোগারাই গ্রামের কাছে অবস্থিত এই ভূষণ্ডেশ্বর মন্দির। আমাদের দেশের সর্ববৃহৎ স্বয়ম্ভু শিবলিঙ্গ এই মন্দিরেই দেখা যায়। এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ হিসাবেও খ্যাতি আছে এই মন্দিরের। তবে এ ব্যাপারেও কিন্তু দ্বিমত আছে। ভূষণ্ডেশ্বর মন্দির নিয়ে একটি কাহিনী কিন্তু প্রচলিত আছে। সেই কাহিনী অনুসারে শিব ভক্ত রাবণ শিবকে সন্তুষ্ট করে তার কাছ থেকে একটি মহাশক্তিশালী শিবলিঙ্গ লাভ করেছিলেন। তিনি সেই লিঙ্গটি নিয়ে লঙ্কার দিকে যাত্রা শুরু করেন। দশাননের এই কর্মকাণ্ডে স্বর্গে দেবতাদের মধ্যে আলোড়ন পড়ে যায়, কারণ এই শিবলিঙ্গটি লঙ্কায় নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করলে রাক্ষসরাজ রাবণ কিন্তু অপরাজেয় হয়ে যাবেন। এই ভয় থেকে দেবতারা লঙ্কেশ্বরকে আটকানোর একটি কৌশল অবলম্বন করেন। দেবতারা চক্রান্ত করে রাবণের প্রচণ্ড প্রস্রাবের বেগের সৃষ্টি করেন। রাবণ আর সেই বেগ সহ্য করতে না পেরে একসময় শিবলিঙ্গটি মাটিতে নামিয়ে রেখে ভারমুক্ত হলেন, কিন্তু ফিরে এসে কিছুতেই আর শিবলিঙ্গটিকে তুলতে পারলেন না। শেষে রাবণ শিবলিঙ্গটিকে সেখানেই রেখে চলে যেতে বাধ্য হলেন। এই শিবলিঙ্গই হলো ভূষণ্ডেশ্বর শিবলিঙ্গ। এই লিঙ্গটি হলো 12 ফিট উঁচু এবং এর বেধ অর্থাৎ এটা চওড়া হচ্ছে 14 ফুট। এটি ব্ল্যাক গ্রানাইট টাইলস দিয়ে তৈরি করা রয়েছে। আমরা কিন্তু এই ওপরের 12 ফুটটাই দেখতে পাই, এর অর্ধেকটা মাত্র আমরা দেখতে পাই, আর ভিতরে কিন্তু আরও অর্ধেক ঢোকানো রয়েছে। তার মানে এই লিঙ্গটি প্রায় 25 ফুটের কাছাকাছি লম্বা হবে। আমরা
এই ভূষণ্ডেশ্বর মন্দির দেখে বেরিয়ে এসে একটু এগোতেই সামনেই দেখতে পেলাম মেলার মতো বসে আছে, এখানে মেলা লেগেছে। এই মন্দির কিন্তু শ্রী শ্রী বাবা ভূষণ্ডেশ্বর টেম্পল, উড়িষ্যা গভর্নমেন্ট থেকে এখানে একটা প্লাকার্ড দেওয়া রয়েছে। মন্দিরকে উদ্দেশ্য করে এখানে ছোটোখাটো একটা মেলা মতো বসে আছে, বিভিন্ন টাইপের দোকান রয়েছে। দেখুন বিভিন্ন ধরনের দোকান রয়েছে এখানে। পাথরের দোকান সবকিছু রয়েছে, দুর্দাক্ষ। শ্বেত পাথরের অনেক কিছু রয়েছে, এছাড়াও পাথর বাটি রয়েছে, পাথরের এখানে চাকি বেলান রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। সবকিছু ভালো মেলা করে উঠেছে, যারা তৈরি হচ্ছে সব প্রতিষ্ঠিত হচ্ছে। সামনে খাবারের দোকান টোকানও রয়েছে, সামনে একটি মেলা রয়েছে। মেলা দেখে আমরা বেরিয়ে আসলাম। এসেই সামনে গ্রামেই এখানে বাগদা, গলদা, চিংড়ির চাষ হচ্ছে। যেহেতু জায়গাটা সামনে, সমুদ্র সামনে রয়েছে, তাই জন্য বাগদা গলদা চাষ রয়েছে এবং এখানে মেশিনও বসানো রয়েছে অক্সিজেন পাওয়ার জন্য। বাগদা গলদা চাষ করতে গেলে কৃত্রিমভাবে তাদেরকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, সেই মেশিনগুলো কিন্তু এখানে বসানো রয়েছে। এরপরেও দেখতে পাবেন আপনারা অনেক মেশিন বসানো রয়েছে, সেগুলো চালু রয়েছে, কিভাবে চলছে সব দেখাবো। একটু এগিয়ে যেতে হবে আমাদের, একটু এগিয়ে গেলেই আমরা সেগুলো দেখতে। এই গ্রামটাকেই দেখা গেল পুরো বাগদা এবং গলদার চাষ হয়। মেশিনগুলো চলছে, এখানে দেখা যাচ্ছে মেশিন চলছে। কয়েক একর জুড়ে জমি রয়েছে। একর মানে জানেন আপনারা যে 7.5 বিঘায় এক একর হয়। মাইলের পর মাইল শুধু এই মেশিন বসানো রয়েছে, সেখানে এই চাষই চলছে। এখানকার যারা অধিবাসী তারা বললেন রাত্রিবেলা এই এলাকাটা একটা শিল্প নগরীতে পরিণত হয়। তার মানে হচ্ছে এখানে এত লাইটের ব্যবস্থা থাকে যে দেখলে মনে হয় যেন এটা পুরো একটা শিল্প নগরী। দেখুন মেশিনগুলো চলছে, আর মেশিনে মনে হচ্ছে আমরা যেমন ফোয়ারা দেখি, ফোয়ারার মতো এরকম জল উৎক্ষেপণ হচ্ছে। ওতেই কিন্তু জলের মধ্যে অক্সিজেন এবং অক্সিজেনের লেভেলটা ঠিক থাকছে। এতে বাগদা গলদা খুব ভালো করে চাষ হবে। গরুর দল চলেছে রাস্তা দিয়ে দেখতে পেলাম। এই গরুর দলের মধ্যে একটা গরুর পিঠে কুঁজ ছিল, কুঁজের ওপরে দুটো পা, যেমন মনে হচ্ছে যেন কোনো বাছুর ওর মাথার ওপরে বা পিঠের ওপরে রয়েছে, ওর পা দুটো দেখা যাচ্ছে। এইভাবে দেখতে দেখতে এগোতে থাকলাম। গরুটাকে দেখুন আস্তে আস্তে বাগানের দিকে চলে যাচ্ছে গরুটা। ওর পিঠের মধ্যে দুটো কুঁজ রয়েছে, পা দেওয়া রয়েছে এবং কুঁজের মতো রয়েছে পাটা। ওপর থেকে পা দেখা যাচ্ছে, দুটো পা রয়েছে ওপর থেকে। সামনে যেতে পারছি না, ওপর থেকে দুটো পা আপনার দেখা যাচ্ছে। এবার আমরা একটা খুব সুন্দর জায়গায় এসে পৌঁছলাম, যে জায়গায় অনেকেই আজ অবধি আসেননি। এই জায়গাটার নাম হচ্ছে তন্দ্রাবালি। এখানে ট্রলারগুলো বাঁধা রয়েছে এবং ইলিশ মাছ ধরার জাল শুকোতে দেওয়া রয়েছে। এখান থেকে মানুষে সবাই জাল নিয়ে বেরিয়ে যান ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে। জালগুলো দেখুন মেলা রয়েছে এবং কিছু কিছু জাল শুকিয়ে যাওয়ার পরে এক জায়গায় জড়ো করা রয়েছে, আর ট্রলারগুলোকে বাঁধা রয়েছে। এই তন্দ্রাবালির বালির একটি বিশেষত্ব আছে। এই বালিগুলো কিন্তু আমরা যেমন সমুদ্রের বালি দেখি, বালিতে দানা দানা বালি, এইখানে যে বালিটা রয়েছে এই বালি কিন্তু একদম গুঁড়ো মিহি দানা, এর কোনো দানা নেই। এটা যদি আপনি চালনি দিয়ে ছাকেন আটার মতো পড়ে যাবে, এর কোনো দানা হবে না। দেখুন একদম বিস্তৃত তট রয়েছে, পিছনে সমুদ্র দেখা যাচ্ছে, অনেক এখানে ট্রলার আটকে বাঁধা রয়েছে। এরা সবই জোয়ারে যাবে, জোয়ারের জলে যখন জোয়ার বাড়বে তখনই এদেরকে ছাড়া হবে। দূরে দেখা যাচ্ছে ঝাউবন আর বিস্তৃত সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্রে দেখুন দু একটা ট্রলার চলছে এখনও, সেটাও দেখা যাচ্ছে। আমরা দীঘাতে যাই
দীঘাকে সুন্দর বলছি, কিন্তু এই যে তন্দ্রাবালি, এখানে যদি আপনারা একবার আসেন এই জায়গাটা কিন্তু আপনারা ভুলতে পারবেন না। এত সুন্দর জায়গা, এত বড় এর সমুদ্র তট রয়েছে, সৈকত রয়েছে, যে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এটা এত সুন্দর জায়গা। এইখানে কিন্তু এই তন্দ্রাবালিতে কোনো বোল্ডার বা পাথর আপনারা দেখতে পারবেন না। জোয়ারের জল যখন ওঠে তখন সোজাসুজি সমুদ্রের জল এখানে চলে আসে। এইখানে আমরা স্নান করতে পারবো এবং সমুদ্রে দাপাদাপি করতে পারবো। এই তটে বাচ্চারা খেলাধুলোও করতে পারবে। এত সুন্দর বিশাল সমুদ্র সৈকত রয়েছে, যত দূর চোখ দেখা যায় দিগন্ত শুধু সমুদ্র তট আর সমুদ্র সৈকত। এখানকার লোকাল লোকেদের জীবিকা কিন্তু একমাত্রই মাছ ধরা আর মাছ ধরা। এনারা বললেন যে ওনারা যত মাছ ধরেন এই সমস্ত মাছ কিন্তু চলে যায় মোহনাতে। এখানে আমরা দেখতে পেলাম কিছু গাড়ি সামনে রাখা আছে, সেই গাড়িগুলোতে করে ওনারা প্রতিদিন সকালবেলা ভোর 4:30 থেকে 5টার মধ্যে যত মাছ হয় সমস্ত মাছ কিন্তু ওনারা পাঠিয়ে দেন মোহনার উদ্দেশ্যে। আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু অনেক ট্রলার ফিরছিল ইলিশ মাছ ধরে, কিন্তু আমাদের হাতে সময় অত্যন্ত কম থাকায় বেরিয়ে আসতে বাধ্য হলাম, কারণ সন্ধে তখন হয়ে যাচ্ছিল। তাই জন্য আস্তে আস্তে রওনা দিলাম আমরা আমাদের দীঘার উদ্দেশ্যে, কারণ আমাদের ডেস্টিনেশন দীঘা। যাই হোক, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি পার্থ, আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী। আপনারা আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন।